সঙ্গীন প্রণয়াশক্তি, লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৩৫তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। ঝিমিয়ে পড়া মরা বিকেলের সূর্যরশ্মির আলোর ছটা মিইয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালা রাস্তাতেও শেষ বিকেলের ছায়া পড়েছে। মাঝ আকাশে পাখিদের ঘরে পেরার ঢল। সারি সারি উইল্ড মিলগুলো এখনো স্বীয় গতিতে ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে। খানিক বাদে মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেতা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিনডেন্ট জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পেছনে বসে ব্যাকসিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাকারি দিয়ে শুধালো, ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না আর, শুধু ছোট করে উত্তর দিল, ঠিক আছে। যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ ও জানে কৃতিক ঠিক নেই। এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও নয়। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সব কিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোটা মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয়ও সেটাই করল। কৃতিকের কথায় হাসূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাইভিংয়ে মন দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ রেখেও ওর মুখটা সরানো যাচ্ছে না মানসপট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খাঁ খাঁ করছে। কৃতিক বরাবরই উগ্র মেজাজি, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে অমন করে একা ছেড়ে আসছে, মন সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কাল ভোরে ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যোদয়ের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের পরে অরুর বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরে সফেদ রঙা কম্পাউডার জড়িয়ে গাল ফুলিয়ে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত, কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরুর ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্ত অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিচের মতো করে কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপর অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কর্তৃত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তোলে ক্রন্দনরত অরুর ফোঁপানোর আওয়াজ। অরু কাছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে ছট করে উঠে বসল কৃতিক। ঘুম জড়ানো কণ্ঠে অবুজের মতো চোখ বড় বড় করে প্রশ্ন করল অরুকে, কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশীর অরু বরাবরই বাচ্চা সম। একমাত্র কৃতিক আর আপার সামনে ওর বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতোই প্যাচপেচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতোও নেই। কোনো মতে নরম চাদরটাকে শরীরে পেঁচিয়ে অরু অস্পষ্ট আওয়াজে ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুও কষ্ট দেবেন না, সবসময় জেন্টাল থাকবেন। অথচ আজকে দেখুন, আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো, বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে? অরু দাঁত কটমটিয়ে বলল, চুপ করুন বেহায়া লোক, এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলে তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটুও রিস্ক নিতে চাই না। এমনিতেও এসবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারল না বেচারি। পা দুটো অবশ হয়ে থাকার দরুন কম্পাউন্ডার সই ধপ করে বসে পড়ল মেঝেতে। অরুর এহেন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করল কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি টোনে হিসিয়ে বলে, আগে বলেছিলাম তোকে, ডার্ক রোম্যান্স আমার বেশ পছন্দ।
কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ওর এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে যায় অরু। শুষ্ক ঢোক গিলে শুধায়, কি হয়েছে আপনার? অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্তা আওয়াজে কৃতিক বলে, বেবি, ফ্রম নাও অন আই ওয়ন্ট বি জেন্টাল এনিমোর, বি এ গুড গার্ল, ওকে? অরু হকচকিয়ে উঠে বলল, কি? অরুর আশ্চর্যের সীমানা তুঙ্গে দিয়ে ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ঝুলিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ডকাপ বের করতে করতে কৃতিক বলল, ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে। রিসোর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেটআপে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেকদিন ভার্সিটিতে যেতে পারেনি ও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতে সময় কাটিয়েছে, আর আজ হুট করে ডিপার্টমেন্ট প্রফেসরদের মিটিংয়ে জরুরি তলব পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়েই। সেই যে রিসোর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনও সেভাবে বসে আছে। অরুর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হল রুমের কাউচে বসে টিভি দেখতে দেখতে অরুর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু শার্টের ফুল স্লিভস হাতার বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলে আছে ল্যাপটপ ব্যাগ। আজ অনেকদিন পরে ক্লিন শেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথায় চড়ে বসল অরুর। তৎক্ষণাৎ মুখ ঝামটে দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়ালো অরু, দয়া মায়াহীন নির্দয় ফাঁসান সাইকো বদমাশ লোক। অরুর এত অভিযোগ আর গালাগাল বোধ হয় কৃতিক শুনেও শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টকাশ করে একটা গভীর চুমু দিয়ে নির্লিপ্ত কণ্ঠে শোধালো, ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নয় অরু, তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ পলাতে নিজের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না আর, কখনোই না। অরু এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল, আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল, তুই আমার সম্পত্তি বেবি, তোর সব কিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার আমি রাখি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, তত তাড়াতাড়ি তোর কাছেও সব কিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে গটগটিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরুর শরীরটা সত্যি সত্যি ভালো নেই। সকাল থেকে জ্বর জ্বর ভাব, শরীর ম্যাজম্যাজ করছে। আগের রাতে না ঘুমানোর দরুন মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা বড্ড জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবার আর ওষুধ খেয়ে হলরুমে চাদর টেনে ঘুমিয়ে পড়ে অরু। একটা দুঃস্বপ্নের মাঝপথে আটকে গিয়ে অরুর যখন হুট করে ঘুম ছুটে যায়, তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অগত্যায় ধর পড়িয়ে শোয়া ছেড়ে উঠে বসল অরু। ঠান্ডার মধ্যেও শরীরটা ঘামে ভিজে জবজব করছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে চারিদিকে চোখ বোলালো অরু। রুমটা অন্ধকারে চেয়ে আছে, হয়তো কৃতিক এখনও ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ছানা ডোরা। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসে আগের থেকে বেশ নাদুস নুদুস হয়েছে সে। এ বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল টকবগে ডোরাকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল অরু। মনে মনে ভেবেছিল, সবাই মিথ্যে বলে, আমার জায়ান্ট কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরার নড়নচড়ন লক্ষ্য করার পরে কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস ফুঁড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল অরু। অতঃপর ফ্রেশ হয়ে জামাকাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হল রুমে। এখন সত্যি শরীরটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অগত্যায় ডোরাকে কোলে নিয়ে অরু গিয়ে বসলো টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না অরু। কি করেই বা দিবে? আরেকজনের হাজার রকমের মুড সুইং মেটাতে মেটাতেই ওর ছোট্ট জীবনটা ফালাফালা। কখনো বিরক্ত হবে তো কখনো আদর করবে, কখনো ছড়িয়ে গাল লাল করে দিবে তো কখনো নিজেই সেখানে মলম ঘষবে। কি মুশকিল!
রিমোট দিয়ে এক এক করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে ওরও। কোনো কিছুই ভাল লাগছে না। বিদেশি চ্যানেলের চাতার মাথায় কিছুই বোঝার জো নেই। ওদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই। ওরও যখন টিভির চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফেরে কৃতিক। হলরুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি ডিঙ্গিয়ে রুমে গিয়ে গলা উঁচিয়ে ডাকতে শুরু করে ওরুকে। ওরু, ওরু, ডাকছি আমি, রুমে আয়। সকালের রাগে এখনও ভাটি পড়েনি ওরুর। তার উপর এখন আবার উদ্ভ্রান্তের মতো রাগি গলায় ডাকছে কৃতিক। কৃতিকের চোখের সামনে পড়লে সকালের কথা মনে পড়ে যায় ওর। লজ্জা আর অভিমান দুটোই তরতরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওই জন্যই হয়তো ওরু আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ ঘাপটি মেরে বসে রইল কাউচের উপর। ওদিকে ওর রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফোঁস করে উঠে তীক্ষ্ণ গলায় বলল, ওরুর বাচ্চা, রুমে আয়, নয়তো আমি একবার নিচে গেলে তোকে কাচ্চা চিবিয়ে খাবো। সকালের কথা ভুলে গিয়েছিস? না, ওরু এবারও এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক একটু তো কোলে নিয়ে আদরি করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না, তাও উপরে এলো না। ওই ছলনাময় পিচ্ছি ওরু। কৃতিক বিরক্ত হয়ে পায়ের জুতো জোড়া দুটোকে দুদিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তরতর করে নিচে নেমে এলো। কৃতিক যখন সেই সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগেমেগে ওরুকে কিছু বলবে, তার আগে ওর চোখ গেল চলন্ত টিভির স্ক্রিনে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। ওরু ছলছলে চোখে সেদিকেই তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে ওরু বলে ওঠে, কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকে ওনার করা প্রতিটা শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সব কিছুর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনও চেহারায় বার্ধক্যের চিহ্নটুকু অবধি নেই। অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজ কি বলছে এসব? ওনার নাকি 2 সন্তান। সারা জীবন তো টিভির পর্দায় একজনকে দেখে এলাম, তাহলে আরেকজন কোথায়? কৃতিক চলে যেতেই ওরুর ভ্রম কাটে। কোনোরূপ বাক্য আদান প্রদান না করেই কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতেই ওরু নিজেও ডোরাকে রেখে কৃতিককে অনুসরণ করে উপরের রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে ওরু দেখতে পায় দক্ষিণ দিকের যে কাছের দেয়ালটা আছে সেদিকে মুখ করে দুপকেটে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। ওরুর মনে এক অজানা আতঙ্ক খচখচ করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময় হতবিহ্বল হয়ে প্রশ্নটা ছুঁড়ে ফেলল, কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজারিওকে ব্যক্তিগতভাবে চেনেন? আহত গলায় উল্টো শুধালো কৃতিক। আমার নাম কি ওরু? ওরু ঠোঁট উল্টে অস্ফুটে জবাব দিল, আপনার নাম তো জায়ান কৃতিক। কথা শেষ করার আগে কিছু একটা আঁচ করতে পেরে থেমে গেল ওরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু চানা পড়া হলো ওরুর। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে ওরু বলল, তার মানে আপনি কিয়ারা রোজারিওর বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তেই মুখের উপর 2 হাত দিয়ে ওরু বলে ওঠে, আপনি ঠিক আছেন? কৃতিক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপর বসে ওরুকে নিজের কাছে টেনে এনে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকালো ওরু ছোট্ট পেটে। ওর এমন কাতর ব্যথাতুর স্পর্শে জমে গেল ওরু। যে মানুষটা সবসময় ওরুকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে, সে কিনা আজ হুট করে ওরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে। যেভাবে থাকুক না কেন, মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুকে তো অন্তত জীবিত ছিল। আর আজ সেই বিনে সুতোর বাঁধনটাও ছিন্ন হলো। কৃতিকের কষ্ট পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেনই বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনও? জানা নেই ওরুর। ও তো কেবল নিজের ছোট্ট 2 হাতে কৃতিকের পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী দীর্ঘশ্বাসের আদান প্রদানে কতটা সময় যে অতিবাহিত হয়েছিল জানা নেই ওরুর। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ভাইব্রেট হয়, তখনই ভ্রম ছুটে যায় ওরুর। ও কৃতিককে বুকের মধ্যে আগলে রেখেই 1 হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে প্রত্যয় বলে, ভাইকে লস অ্যাঞ্জেলস যেতে হবে, ওনার মায়ের শেষ কার্য ওখানে সম্পন্ন হবে। ওরু মিনমিনিয়ে বলল, ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? জবাবের প্রত্যয় বলে, শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়েছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য।
কিন্তু ভাই ইচ্ছে করে নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বহু বছর আগেই, তাই শেষ ইচ্ছে আর পূরণ হয়নি ওনার। ওরও কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ, কারণ কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো দুহাতে আঁচলা ভরে ধরে শুধালো, আমার শাশুড়ি মাকে যে সবসময় টিভিতে দেখাতো, আগে বলেননি কেন? কৃতিক অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অরুর পানে। অরু এবার পুনরায় বলল, শেষকৃত্যের জন্য আপনি কাল এলে যাচ্ছেন, তাই তো? কৃতিক হাসূচক মাথা নাড়ালে অরু বলে, তাহলে এই সুযোগে আমিও একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সব কিছু মেনে নেবে, দেখবেন। আমি কথা দিচ্ছি, আপনি ফিরে এসে দেখবেন সব কিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া আর এলিসা আপুর সাথে সুযোগ পেলে ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে। আমি কথা দিচ্ছি, এ জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। অরুর প্রতিশ্রুতির পালা শেষ হলে কৃতিক পুনরায় অরুকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত গলায় বলে, একটা সত্যি কথা বলি, পুরো দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টাও ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাতরাই আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন অরু, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গড়ন, আমার ভাঙন, আমার জীবন, আমার মরণ, সব কিছুই তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করিস, সেদিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজের হাতে লিখব, জান। গাড়িতে বসে বসেই কালকে অরুকে বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতেই আজ আবারও একবার আড়ালো কৃতিক। আই রিপিট, আমার থেকে দূরে গেলে তোর জীবনে কালবৈশাখীর জ্বর তুলে ছাড়বো আমি। পড়ন্ত বিকেলে সাইক্লিং করে মাত্র ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামল অর্ণব আর এলিসা। অর্ণব বরাবরই ম্যাকবুক, কম্পিউটার, কিবোর্ড এইসব নিয়ে পড়ে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু আজকাল এলিসার পাল্লায় পড়ে প্রায়শই বিকেলের দিকে সাইকেল নিয়ে কিংবা হেঁটে হেঁটে বের হতে হয় ওকে। এলিসা আবার সম্পূর্ণ ভিন্নধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল, দৌড়ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবে শীর্ষ অবস্থান ওর। দুই মেরুর দুই প্রেমিক যুগলের মিলে মিশে থাকাটাও বেশ কষ্টসাধ্য। তবু এলিসাকে বসে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে অর্ণব মনে মনে ভাবে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না, কিন্তু এই বদমেজাজি উড়নচণ্ডী মেয়েটার একটা দফা করতে হবে এবার। এলিসা সাইকেলের চেইনে চোখ বোলাতে বোলাতে শুধালো, কি ভাবছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে আশপাশটা পরখ করতে করতেই চট করে বলে ওঠে, দেখ এলি, ওখানে একটা চার্চ। এলিসা এক নজর সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তো তো মানে চল গিয়ে পাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। উপরে উপরে এলিসাকে পটালেও মনে মনে অর্ণব ভাবে, বজ্জাত মহিলা, একবার চার্চে চল, ফাদারের কাছ থেকে বশীকরণ পানি পড়া এনে যদি না খাইয়েছি তোকে, তবে আমার নামও অর্ণব সায়ন্ত নয়। অর্ণবের কথা এলিসা কিছু একটা ভাবল, তারপর না সূচক মাথা নাড়িয়ে বলল, না যাব না, সন্ধ্যা হয়ে আসছে, চল ফিরে যাই। অর্ণব তৎক্ষণাৎ নিজের সাইকেলটাকে ফেলে দিয়ে এগিয়ে এসে এলিসার বাহু আঁকড়ে ধরে বলল, এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানিরই তো ব্যাপার, চল না প্লিজ। অর্ণবের এহেন আহাজারিতে অপারগ এলিসা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে চল। অর্ণব খুশি মনে এলিসাকে ধরে নিয়ে চার্চের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে উদয় হলো সায়র। সায়রকে দেখা মাত্রই বিরক্তিতে চিড়বিড়িয়ে ওঠে অর্ণব, বলে, শালা বিরিয়ানির এলাচি, আসার আর টাইম পেলি না? সায়র কথা বলার ফুসরত পাচ্ছে না, এখনও হাঁপাচ্ছে। তা দেখে এলিসা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর অর্ণব, আগে ওকে শ্বাস নেওয়ার সুযোগ দে। অর্ণব থমথমে গলায় বলল, দিলাম। বেশ অনেকক্ষণ পরে পানি পান করে খানিকটা শান্ত হয়ে অর্ণবের উদ্দেশ্যে সায়র বলে, জেকে তোর প্রেমের 12টা বাজালো বলে দোস্ত? অর্ণব ভ্রু কুঞ্চিত করে বলল, কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম ওর বাসার সামনে থেকে? এতটুকু দায়িত্ব পালন করতে পারিস না, ম্যানারলেস কোথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি অরুদের অ্যাপার্টমেন্টে অন্য ভাড়াটিয়ে উঠেছে, অরুরা নেই। অর্ণব বড় বড় চোখ করে বলল, নেই মানে?
হুট করে কোথায় গেল অরোরা? শায়রের কথায় অর্ণবের গলা শুকিয়ে এসেছে। এলিসা অর্ণবের ভয়ার্ত চাহনি দেখে আগ বাড়িয়ে শায়রকে শুধালো। আজ প্রায় 10 দিন হতে চলল, জেকে এখনও এলে থেকে ফেরেনি। শায়র না সূচক মাথা নাড়িয়ে বলল, ওর মায়ের কিছু উইশ ছিল, সেগুলো ও আর ওর ভাই মিলে পূরণ করতে করতে শুনেছি টাইম লেগেছে। তবে আজ কিংবা কালের মধ্যে তো ফিরে আসার কথা। শায়রের কথা এবার এলিসার কপালের চিন্তার ভাঁজ পড়ল। ও একটা ভয়ার্ত শুষ্ক ঢোক গিলে পেছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকিয়ে বুকে ক্রুশ এঁকে বিড়বিড়িয়ে বলল, আই উইশ এভরিথিং উইল বি ভেরি ফাইন, আমেন। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।